আইটি বাড়ির পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অলরেডি জানেন বা যাদের প্রোগ্রামিং সম্পর্কে বেসিক আইডিয়া আছে তারা হয়তো অলরেডি জেনে থাকবেন যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচাইতে বেশি ব্যবহৃত একটি এলিমেন্ট হচ্ছে ভেরিয়েবলস। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রচুর পরিমাণে ভেরিয়েবল ব্যবহৃত হয়। তো আজকের পর্বে আমরা শিখব সেই ভেরিয়েবল কি, সেই ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু রুলস এবং সেই ভেরিয়েবল কেন ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ এ ভেরিয়েবল? A variable in JavaScript is a container that is used to store data values. ভেরিয়েবল হচ্ছে মূলত একটি কন্টেইনার যেটা ব্যবহার করা হয় টু স্টোর ডাটা ভ্যালুস। ডাটাকে স্টোর করার জন্য এক ধরনের কন্টেইনার হচ্ছে ভেরিয়েবল। বিষয়টা যদি আমরা ক্লিয়ার করি, যখন বিভিন্ন জাহাজে করে বিভিন্ন প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশে যায়, সেখানে কিন্তু দেখবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু খোলা যায় না, বিভিন্ন কন্টেইনারের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে নেওয়া হয় এবং প্রত্যেকটা কন্টেইনারে বিভিন্ন আইডি থাকে, যে আইডিগুলো ব্যবহার করে আইডেন্টিফাই করা হয় যে কোন কন্টেইনারের ভেতরে কী টাইপের প্রোডাক্ট রয়েছে। ঠিক একইভাবে প্রোগ্রামিংয়ের ভেতরে আমাদের অনেক সময় এমন হয় বিভিন্ন টাইপের ডাটা থাকে, সেই ডাটাগুলো অনেক সময় চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ হওয়ার জন্য সেই ডাটাকে নির্দিষ্ট করে মনে রাখার থেকে সেই ডাটাকে যদি আমি একটা নির্দিষ্ট নাম দিয়ে দিই, সেই নামটা মনে রাখা অনেক বেশি সহজ। যেমন আমরা যদি এই পৃথিবীর কথাই চিন্তা করি, দেখুন প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আমরা সেই নামগুলোকে কেন দিয়েছি? মাত্র একটা মানুষের একটা নাম রয়েছে, এমন না যে ৫-১০ জন মানুষ করে একটা করে নাম। প্রত্যেকটা মানুষের সেপারেট নেম। এই নেমগুলো আমরা কেন ব্যবহার করি? যাতে করে আমরা সহজে তাকে আইডেন্টিফাই করতে পারি। একজন মানুষ যখন ছোট থেকে বড় হয়, তার চেহারা চেঞ্জ হয়, তার শারীরিক গঠন চেঞ্জ হয়, কিন্তু তার নাম কিন্তু একটাই থাকে। সেই একটা নামের কারণে তার শারীরিক গঠন যাই হোক না কেন, তার চেহারা যতই চেঞ্জ হোক না কেন, আমরা সেই নামে ডাকলে আমরা সেই মানুষটাকেই বুঝতে পারবো। ঠিক একইভাবে প্রোগ্রামিংয়ের ভেতরে অনেক সময় বিভিন্ন ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তো সেই ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার ফলে সেই চেঞ্জ হওয়া ভ্যালুটা মনে রাখার থেকে সেই ভ্যালুগুলোর যদি একটা নির্দিষ্ট নাম দিয়ে দেই, সেই নামে সেই ভ্যালুগুলোকে কল করা সবচেয়ে ইজি হয়ে যায়। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই, ধরেন আমার পকেটে এই মুহূর্তে ১০ টাকা আছে মনে করুন। এখন সব সময় কিন্তু এই ১০ টাকাই আমার কাছে থাকবে এমন না। কখনো কখনো দেখা গেছে এই ১০ টাকা কমে ৫ টাকা হয়ে গেছে, কখনো কমে আমি খরচ করতে পারি, কখনো নতুন করে টাকা আসতে পারে, ১০ টাকা বেড়ে ২০ টাকা হয়ে যেতে পারে। তো এই যে আমার পকেটের টাকা কিন্তু অলওয়েজ পরিবর্তনশীল, বাড়তেছে কমতেছে। এখন আমি কি সবসময় মনে রাখতে পারবো আমার পকেটে কত টাকা আছে? তার থেকে কেমন হয়, ধরেন আমার এই যে টাকা, আমি এটাকে যদি একটা ভেরিয়েবল হিসেবে কল করে দিই, পকেট নামে কোনো একটা ভেরিয়েবল, এবং প্রোগ্রামিংয়ে যখনই আমার জানার প্রয়োজন হবে আমার পকেটে কত টাকা আছে, আমি শুধুমাত্র পকেট নামের ভেরিয়েবলটাকে কল করে দিব। ওই পকেট ভেরিয়েবল চেক করে দেখবে এই পকেটের ভেতরে কত টাকা আছে, সে অটোমেটিক্যালি আমাকে জানিয়ে দিবে। এমন করলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যায়। সো ভেরিয়েবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে হোক ঠিক একই কাজ করে, একটা কন্টেইনার ক্রিয়েট করে, সেই কন্টেনারের ভেতরে আমরা একটা ডাটা রাখতে পারি। সেই ডাটা যখনই আমরা সেই কন্টেনারকে কল করব, অটোমেটিক্যালি সে বলে দিবে তার ভেতরে কত টাকা বা কত কী ডাটা রয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দিবে। সো এই হচ্ছে ভেরিয়েবলের বেসিক আইডিয়া। যেহেতু আপনি একেবারেই নতুন এবং এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট, সো সেই জন্য আমি আপনাকে অনেক বিস্তারিত বললাম। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে ভেরিয়েবল কল করতে হয়। প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। প্র্যাকটিক্যালি ভেরিয়েবল ক্রিয়েট করার পূর্বে দেখুন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত index.html এর ভেতরেই জাভাস্ক্রিপ্ট কোড লিখেছি। তো অ্যাকচুয়ালি আমরা এখন থেকে myscript.js নামে একটি ফাইল ক্রিয়েট করেছি। এই ফাইলের ভেতরে আমাদের যাবতীয় জাভাস্ক্রিপ্ট কোড লিখব এবং এই myscript.jsটা আমাদের index.html এর সাথে আমরা src ট্যাগের মাধ্যমে লিঙ্ক করিয়ে দিয়েছি। যেমন দেখুন আমাদের বডির ভেতরে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা myscript.jsকে ইন্ডেক্সের সাথে লিঙ্ক করিয়ে দিয়েছি। এখন আমাদের যাবতীয় কোড আমরা এই myscript.js এর ভেতরেই লিখব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের যেটা ফার্স্ট রুলস ফলো করতে হবে, ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আমাদের var লিখতে হবে।
দেন একটা স্পেস দিয়ে ভেরিয়েবলের নামটা জানিয়ে দিতে হবে। তো ধরেন আমি একটু আগে যে এক্সাম্পলটা আপনাকে দিয়েছি, পকেটে কত টাকা আছে আমরা সেটা দেখব। সো আমরা ধরেন পকেট নামেই একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। দেখুন var দেন একটা স্পেস দেন আমাদের ভেরিয়েবলের নাম পকেট। এই নামটা নির্দিষ্ট কিছু রুলস রয়েছে এই নামটা লেখার, সেই রুলস মেনটেন করে আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন। সেই রুলসগুলো আমরা একটু পরেই দেখব। তো এই যে আমরা একটা নাম ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, এইটা করার সাথে সাথে কি করবে, জাভাস্ক্রিপ্ট পকেট নামে একটা ফাঁকা জায়গা তৈরি করবে র্যামের ভেতরে। সেই ফাঁকা জায়গায় আমরা যে কোনো কিছু এখন আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। তো চলুন দেখি আমরা কিভাবে সেখানে কোনো ডাটা দিতে পারি। সেখানে কোনো ডাটা অ্যাসাইন করার জন্য আমাদের পুনরায় পকেট কথাটিকে লিখতে হবে। লিখে আমরা ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দিয়ে আমরা আমাদের ভ্যালুটা লিখব। ধরে নিলাম 50 টাকা রয়েছে, সো আমি এখানে 50 লিখে দিলাম। লিখে এখন আমাদের তো চেক করে দেখতে হবে, তাই না, যে পকেটের ভেতর আসলে 50 ঢুকেছে কিনা। এইটা চেক করার জন্য আমরা যে কোনো একটা আউটপুট ফাংশন ব্যবহার করতে পারি। আমরা ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করতে পারি, আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি। সো আমরা এখানে কনসোল ডট লগ ব্যবহার করলাম। কনসোল ডট লগ ব্যবহার করে এর ভেতর আমরা এই ভেরিয়েবলের নামটাকে কল করে দিলেই আমাদের এই আউটপুটটা এখানে দেখা যাবে। তো ভেরিয়েবলের নাম কল করার সময় মনে রাখবেন কখনোই এখানে কোটেশন মার্ক ব্যবহার করা যাবে না। ভেরিয়েবল যখনই আপনি ডিক্লেয়ার করবেন সব সময় কোটেশন মার্ক ছাড়া ডিক্লেয়ার করতে হবে। তো দেখুন এখানে আমরা পকেট লিখেছি। তো এখন আমরা এটাকে আউটপুট করব। আউটপুট করার জন্য আমরা আমাদের index.html ফাইলটাকে রান উইথ গুগল ক্রোম এখানে ওপেন করলাম। তো এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা জানি যে কনসোল আসলে এইভাবে দেখায় না, কনসোল সবসময় কনসোল ডট লগের ভেতরেই দেখায়। তো আমরা দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে বাম পাশে নোটপ্যাড প্লাস প্লাস এবং ডান পাশে ছোট্ট করে আমাদের ব্রাউজারটাকে ওপেন করে রেখেছি। এতে করে খুব দ্রুত আমরা আপনাকে আউটপুট শো করাতে পারবো। সো এটা কনসোল ডট লগ ওপেন করার জন্য আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি এবং ইন্সপেক্ট করে এখানে কনসোল ট্যাবে ক্লিক করি। দেখুন কনসোলের ভেতরে এই যে 50 সেটা কিন্তু চলে এসেছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু সাকসেসফুলভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পেরেছি পকেট নামে, এবং সেই পকেটটাকে কনসোল ডট লগের মাধ্যমে দেখেছি যে সেই ভেরিয়েবলটা এখানে আউটপুট শো করতেছে। তো এখন যেটা একটু আগে আমি বলতেছিলাম, এই যে আমরা ভেরিয়েবল একটা নাম ডিক্লেয়ার করলাম, এই নামটা কিন্তু আমরা যে কোনো নাম চাইলেই ডিক্লেয়ার করতে পারবো না। একটা নির্দিষ্ট রুলসের ভেতরে থেকে আমাদের খুশি মতো যে কোনো নাম ডিক্লেয়ার করতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে এই ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হয় বা নেম ডিক্লারেশনের কিছু রুলস সম্পর্কে। রুলস অফ ডিক্লেয়ারিং ভেরিয়েবলস। ফার্স্ট যে রুলসটা রয়েছে, নেমস ক্যান কন্টেইন লেটার, ডিজিট, আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন। আমরা ভেরিয়েবলের যে নামটা দিব সেখানে লেটার থাকতে পারবে, এবিসিডি থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, 1 2 3 4 থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে এবং ডলার সাইন থাকতে পারবে। এই 4টা বিষয় ছাড়া আমাদের ভেরিয়েবলের নামে আমরা চাইলেই অন্য যে কোনো কিচ্ছু ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র এই 4টা বিষয়ের ভেতরেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। এরপরের রুলসটা হচ্ছে নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার। আমাদের যে ভেরিয়েবলের নাম দেব সেটা অবশ্যই লেটার দিয়ে শুরু হতে হবে, যেমন এবিসিডি দিয়ে শুরু হতে হবে। আমি চাইলেই এটাকে 1 2 3 4 দিয়ে শুরু করতে পারবো না। যেমন আমি যদি প্র্যাকটিক্যাল দেখি, এখানে যে ভেরিয়েবলটা রয়েছে সেখানে আমরা পকেট লিখেছি। আমরা যদি এখানে দেখুন পকেট লেখাটা কিন্তু পি দিয়ে শুরু হয়েছে, যেটা একটি লেটার। আমরা যদি এখানে এটা 1 দিয়ে শুরু করি এবং সব জায়গায় যদি 1 দেই, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা এখন আর ভেরিয়েবল নেই। দেখুন আমরা যদি এবার আমাদের আউটপুটটা ওপেন করি, আউটপুটটা একবার রিফ্রেশ করি, এবার যদি আমরা কনসোল ট্যাব ওপেন করি, দেখুন এখানে একটি এরর শো করতেছে যে আনকট সিনট্যাক্স এরর। তার মানে হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় একটা সিনট্যাক্স এরর হয়েছে। আমাদের এটা কোনো অবস্থাতেই করা যাবে না। আচ্ছা, এরপরের যে রুলসটা রয়েছে সেটা আমরা দেখি। নেম ক্যান অলসো বিগিনস উইথ ডলার সাইন আন্ডারস্কোর। আমরা চাইলে নামের শুরুতে আমাদের যে নাম রয়েছে সেটা শুরুতে আমরা চাইলে এখানে ডলার সাইন দিতে পারি, এখানে আন্ডারস্কোর দিতে পারি। বাট ইন জেনারেলি আমরা জাভাস্ক্রিপ্টের ভেতর সাধারণত নামের শুরুতে এভাবে ডলার সাইন আন্ডারস্কোর ব্যবহার করি না, বাট আপনি যদি করেন নো প্রবলেম। এরপর হচ্ছে নেমস আর কেস সেন্সিটিভ, যেটা আমি এই পুরো কোর্সের শুরুতেই বলেছি যে জাভাস্ক্রিপ্ট অলওয়েজ কেস সেন্সিটিভ। আপনি ধরেন এই পকেটের এক জায়গায় আপনি বড় হাতের পি দিলেন বা বড় হাতের কে দিলেন, পরবর্তীতে আপনি ছোট হাতের কে দিলেন, এটা কিন্তু কোনো অবস্থাতেই কাজ করবে না। সো কেস সেন্সিটিভের ইস্যুটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস। জাভাস্ক্রিপ্টে বেশ কিছু রিজার্ভড ওয়ার্ড রয়েছে যেগুলো দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা হয়, যেমন জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। কিওয়ার্ডের ভেতর রয়েছে যেমন সুইচ,
ব্রেক ইত্যাদি নির্দিষ্ট কিছু পার্টিকুলার ওয়ার্ড রয়েছে, যেই ওয়ার্ডগুলোকে আমরা কখনোই ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। সেগুলো যদি আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করি কখনোই ভেরিয়েবল কাজ করবে না। তো এখন আমাকে বলতে পারেন এই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন? আপনি গুগলে সার্চ করলেই জাভাস্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। সো যাই হোক, এই হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু রুলস। এখন আমরা এই ভেরিয়েবল সম্পর্কে আরও কিছু তথ্য দেখব। আমরা এটাকে ঠিক করে নিই। আচ্ছা, এরপরে আরেকটা স্ট্যান্ডার্ড রয়েছে ভেরিয়েবলের নেম ডিক্লারেশনের। যেমন ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমার নিজের নাম হিসেবে। আমার নিজের নাম হচ্ছে আব্দুল কাদের। তো আমার ফার্স্ট নেম হচ্ছে আব্দুল, লাস্ট নেম হচ্ছে কাদের। তো আমি যদি এখানে ফার্স্ট নেম লিখি এবং এখানে আমি আমার নামটাকে এর ভেতরে ঢোকাবো, কিন্তু যখনই দেখেন আমি এই টাইপের কিছু লিখলাম যেখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে নেম, দুইটা ওয়ার্ড মিলে একটা ভেরিয়েবল হয়েছে, তখন আপনাকে যেটা করতে হবে দ্বিতীয় ওয়ার্ডটার প্রথম যে শব্দ, প্রথম যে লেটার, প্রথম লেটারটাকে আপনাকে বড় হাতের অক্ষরে দিতে হবে। এটা কোনো রুলস না, কিন্তু এটাকে বলা হয় ক্যামেল কেস। এটা আসলে বছরের পর বছর প্রোগ্রামাররা এরকমভাবে করেছে প্রোগ্রামিং, দেখতে সুন্দর লাগে, একটা সাজানো গোছানো ফরম্যাট। সো এই জন্য এখন এটা আসলে সবাই স্ট্যান্ডার্ড হিসেবে এটাকে ফলো করে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এইভাবে এটাকে ডিক্লেয়ার করব, ফার্স্ট দেন নেম, এইভাবে। এরপরে আমরা আমাদের ফার্স্ট নেমের ভেতরে আমরা আমাদের নামকে এখানে দিলাম আব্দুল। আমি আর লাস্ট নেম এখানে আপাতত দিলাম না, আমি এখানে শুধুমাত্র ফার্স্ট নেমটাই দিলাম। আমরা এটা পরবর্তীতে শিখব। দেখুন ফার্স্ট নেমকে আমরা এখানে কল করলাম। এবার আমরা আউটপুটটা রিফ্রেশ করি, যদি আপনি দেখবেন এই যে প্রথমে আমাদের পকেট থেকে 50 এসেছে, পরবর্তীতে আমাদের ফার্স্ট নেম থেকে এখানে আব্দুল শো করেছে। এই হচ্ছে ভেরিয়েবলের বেসিক বিষয়াবলী। এখন আমরা আরেকটা বিষয় শিখব। এই যে আমরা ভেরিয়েবলকে প্রথম লাইনে কল করলাম, দ্বিতীয় লাইনে মান অ্যাসাইন করলাম এবং তারপরে আউটপুট দেখালাম, আমরা এই কাজটা একসাথেই করে দিতে পারি। কিভাবে করতে পারি? ভেরিয়েবল লিখলাম, লিখে ধরেন আমি এখানে আরেকটা কিছু দিলাম, ফ্রুট দিলাম, ফ্রুট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আমি চাইলে এখানে ইকুয়ালস টু সাইন দিয়ে সেই ফ্রুটের নাম দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে ম্যাঙ্গো একটা নাম দিলাম। আমরা চাইলে একই লাইনে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ভেরিয়েবলের ভ্যালু এখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে এবার যদি আমরা console.log-এর মাধ্যমে আমরা এখানে দেখি, ফ্রুটকে কল করে দিচ্ছি। এবার যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি, দেখুন এই যে ভেরিয়েবল এখানে চলে এসেছে। তার মানে এই 2 লাইনের কাজ আমরা চাইলে 1 লাইনেও করতে পারি, নো প্রবলেম। এখন যদি একের বেশি ভেরিয়েবল হয়, ধরেন আমরা চাচ্ছি একটা ভেরিয়েবলে থাকবে 5, একটা ভেরিয়েবলে থাকবে 6, পরবর্তীতে আমরা সেই 5 আর 6 যোগ করব, যোগ করে আরেকটা ভেরিয়েবলের ভেতরে সেইটাকে রাখবো, রেখে ওই ভেরিয়েবলটাকে আমরা console.log-এর মাধ্যমে আউটপুট দেখব। সো এইটা হচ্ছে একটা কনসেপ্ট। এইটা আমি আপনাকে আগামী পর্বের হোমওয়ার্ক দিচ্ছি। আগামী পর্বটা দেখার পূর্বে আপনি এইটা করবেন, বাসায় করে প্র্যাকটিস করে দেখবেন হয় কিনা। যদি না হয় তখন আগামী পর্ব দেখে আপনি কনফার্ম করে নেবেন। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।